আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, 21 রাতে বহুল প্রতীক্ষিত এবং বহুল প্রত্যাশিত যে কমিশনগুলোর প্রস্তাবনা জমা দেওয়ার কথা, তার মধ্যে 4টি কমিশন তাদের প্রস্তাবনা জমা দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে। আপনারা জানেন নিশ্চয়ই, নির্বাচন ব্যবস্থা, সংবিধান, পুলিশ এবং দুর্নীতি দমন কমিশন, সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো জমা দেওয়া হয়েছে, তাদের প্রস্তাবনা দেওয়া হয়েছে। এই প্রস্তাবনার যে বিষয়গুলো উঠে এসেছে কতটা জনসম্পৃক্ত বা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে প্রস্তাবনায়, নিশ্চয়ই এগুলো নিয়ে আলোচনা হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। এই সুপারিশগুলোর মধ্যে থেকে বেছে নেওয়া হবে এবং আসলে এইগুলো বাস্তবায়ন বা কতটুকু বাস্তবায়ন করে নির্বাচনটি করা সম্ভব সেই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের 21 স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন সাবেক সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার জেনারেল এবং সাবেক জজ ইকতিদার আহমেদ, রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। আমি ইকতিদার আহমেদ আপনার কাছে আসবো, তার আগে একটু ডক্টর আসাদুজ্জামান রিপন আপনার কাছে জানতে চাই যে নিশ্চয়ই দেখেছেন কিছুটা হলেও কী কী বিষয়ে সংস্কারের প্রস্তাব করা হয়েছে এই 4টি কমিশনের পক্ষ থেকে। যদি মোটা দাগে আপনার কাছে প্রশ্ন করি যে যেমনটা আপনারা আশা করেছিলেন সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে যে প্রস্তাবনা দেওয়া হবে, মোটামুটি কি সেগুলো প্রতিফলন ঘটেছে? ধন্যবাদ আপনাকে। রাইট নাও ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু সে যে আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে কিনা। নাম্বার 1 হচ্ছে যে আজকে আপনার কয়েকটি কমিশন তাদের রিপোর্ট সাবমিট করেছেন। রিপোর্টে ডিটেইল কি আছেন এটা তো প্রধান উপদেষ্টার তরফ থেকে, যেটা আমরা আগে শুনেছি, যেটা অর্থাৎ সরকারের তরফ থেকে, এটা পলিটিক্যাল পার্টিজ অ্যান্ড আদার স্টেক হোল্ডার্স, তাদের সাথে তারা মত বিনিময় করবেন। তাহলে এটার একটি কপি, অফিসিয়াল কপি উই শুড গেট ফার্স্ট, আমাদের হাতে তো আগে আসতে হবে সরকারের তরফ থেকে। সরকার হচ্ছে রিসিপিয়েন্ট, সরকার কমিশন রিপোর্টগুলো পেলেন। আমার ধারণা সরকার রিপোর্টগুলো পাওয়ার পরে সরকার এখানে তারা একটা নিশ্চয়ই গো থ্রু করবেন, এটা দেখবেন, দেখার পরে তারা একটা ধারণা পাবেন যে অ্যাকচুয়ালি কমিশন কি কি রেকমেন্ডেশন দিয়েছেন। তো সাইমালটেনিয়াসলি এটাও করতে পারেন যে খুব সময়ক্ষেপণ না করে এটার একটা কপি আমাদের মধ্যে তারা আনুষ্ঠানিকভাবে ডিস্ট্রিবিউট করবেন। ডিস্ট্রিবিউট করার পরে এইটার আপনার রেকমেন্ডেশন যেগুলো আছে সেগুলো আমরা প্রোজ অ্যান্ড কনস আমরা এগুলো নিজেরা দেখব, জানবো, বিশ্লেষণ করব। তখন বলতে পারবো যে মূলত কতটা প্রতিফলন হয়েছে অথবা কতটা প্রতিফলন হয়নি। যেটুকু জানা গেছে মোটামুটি গুঞ্জন্ত শোনা যাচ্ছিল যে যেমন এইগুলো তো আপনাদের 31 দফার মধ্যেও সম্ভবত আছে, বা নতুন করে আপনারা যা বলছেন যে এক ব্যক্তি 2বারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, 70 নম্বর অনুচ্ছেদ যেটি অনেক বিতর্কিত, দলের বিপক্ষে ভোট দেওয়া যাবে না, দিলে তার সদস্য খারিজ হয়ে যাবে। যে কথাগুলো বলছেন এগুলো অনানুষ্ঠানিকভাবে বলছেন, অ্যাজ রিপোর্টেড ইন এগুলো রয়েছে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য, সাংবিধানিক সংস্থা বাড়ানো এবং জবাবদিহিতা নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতা বাড়ানো, এগুলো হচ্ছে সংবিধান সংস্কার কমিশন যেগুলো। আর নির্বাচন কমিশনের পক্ষ থেকেও তো নানান ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে যদি আমি বলি যদি উল্লেখযোগ্য যে বিষয়গুলো, নির্বাচনী শাস্তি এবং ব্যবস্থা নেওয়ার বিধান, ইসির সক্ষমতা এবং জবাবদিহিতা তৈরি। সংবিধান সংস্কার কমিশনের মধ্যে আরেকটি রয়েছে খুব বেশি আলোচিত হওয়ার কথা, যেটি সেটা হচ্ছে সংসদ সদস্যের সংখ্যা 350 থেকে 400 উন্নীত করা এবং নারী সংসদ সদস্যদের সংরক্ষিত নারী আসনে যারা আসেন সেটি 50 থেকে 100 করা। আবার নির্বাচন সংস্কার কমিশনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে সরাসরি নারী সংসদ সদস্যদের জন্য সরাসরি ভোটের ব্যবস্থা করা। এইসব বিষয়ে আমি প্রথম যেটা বলতে, আসলে কি আমরা আনুষ্ঠানিকভাবে রিপোর্টগুলো দেখতে চাই। ঠিক ভাষা আলোচনা বা আপনার শিরোনাম দেখে, পয়েন্ট দেখে কথা বলাটা খুব যৌক্তিক হবে না। যেমন আপনি যদি বলেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য, 2বারে বেশি প্রধানমন্ত্রী থাকবেন ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো কিন্তু আমাদের দলের তরফ থেকে আমরা নিজেরাই আজ থেকে 8-9 বছর আগে এই প্রপোজালগুলো আমরাই দিয়েছি। তো আই উইল বি হ্যাপি এবং আমরা নিশ্চয়ই খুশি হব যদি আমাদের এই প্রস্তাবগুলো যদি আপনার কমিশনও যদি ধারণ করে থাকেন, রেকমেন্ড করে থাকেন। তার মানে এটাই হচ্ছে যে আমরা যে প্রস্তাবগুলো আমরা দিয়েছিলাম সে প্রস্তাবগুলো আসলে আপনার সবার মধ্যে একটা আলোচিত এবং গ্রহণযোগ্য একটা প্রস্তাবই আমরা দিয়েছিলাম। তো বিএনপি রাজনৈতিক দল হিসেবে চিন্তা ভাবনায় যে বিএনপি এগিয়ে থাকে, একটা বিজ্ঞাপন ছিল, আপনার নিশ্চয়ই খেয়াল আছে, আপনি এই মাস মিডিয়ার লোক,
আপনি দেখবেন যে একটা বিজ্ঞাপন ছিল যে পথ দেখায় সে থাকে এগিয়ে। তো এই পথটা তো আমরা দেখিয়েছিলাম। তো সেই পথগুলোর অনেক সেই পথের অনেকগুলি যদি অনেক অনুষঙ্গগুলি যদি এটার সাথে যুক্ত থাকে, সার্টেনলি উই আর হ্যাপি। আবার অ্যাট দ্য সেম টাইম আপনি আবার যেমন নির্বাচনের কথা বললেন যে 300-র জায়গায় 350 এমপি হবে, নারী এমপি 50 জনের জায়গায় 100 জন হবে, এটার মধ্যে খুব গুণগত অবস্থার পরিবর্তন হবে বলে আমি মনে করি না। বাট বিকজ উই হ্যাড 300 মেম্বার্স ইন আওয়ার পার্লামেন্ট। আমাদের পার্লামেন্টে তো বহু বছর ধরে 300 মেম্বার ছিলেন। তাতে বাংলাদেশের জাতীয় সংসদের কি গুণগত পরিবর্তন হয়েছে আমরা দেখেছি যে জাতীয় সংসদের সদস্যরা, যেমন একজন ডাক্তার, তিনি ডাক্তারি করছেন, যিনি একজন আইনজীবী, তিনি আইন পেশায় তিনি যুক্ত ছিলেন, যিনি ঠিকাদার তিনি তার ঠিকাদারি করেছেন, যিনি ব্যবসায়ী তিনি তার গ্রুপ অফ কোম্পানিদের ব্যবসা হাঁকিয়ে বেরিয়েছেন। আবার পার্লামেন্টের মেম্বার হিসেবে মনে যদি ইচ্ছা হয়েছে, কেন যে লেখা আছে এতদিন যদি উনি অংশগ্রহণ না করে তাহলে তিনি সংসদ সদস্য পদ থাকিবে না। বেতন ভাতা নিচ্ছেন প্রতি মাসের, অথচ দেখা গেল যে আপনার ওই নির্দিষ্ট সময়ের একদিন আগেও যদি উনি মানে আসলে যে বসেন, তাহলে এইসব বিষয়গুলো আছে কিনা আমি জানি না, ডিটেইল পাওয়া যায়নি এখনো পর্যন্ত। এই বিষয়গুলো না থাকলে আমি মনে করব না যেগুলো খুব পরিপূর্ণ হয়েছে। এক, 2 নম্বর হচ্ছে যে আপনি পার্লামেন্টের মেম্বার যারা, ন্যাম ভবন আছে আপনি অধিবেশন চলাকালীন সময় থাকার জন্য, এমপি হোস্টেল আছে, এটাকে হোস্টেল বলে, এমপিদের বাসভবন বলে না, এমপি হোস্টেল বলে। এমপি হোস্টেলে কখন থাকবেন? যখন আপনার অধিবেশন চলবে সেই সময় থাকবেন। আপনার যখন মানে সংসদীয় কাজ আছে, কমিটি বিজনেস আছে, তখন আপনি থাকবেন। কিন্তু সারা মাসব্যাপী, বছরব্যাপী, 5 বছর জুড়ে বউ বাচ্চা নিয়ে বসবাস করার জন্য তো এমপি হোস্টেল না। ইট শুড নট বি। থাকলে সমস্যা কি? অবশ্যই অন্য সময় কি করবে? অবশ্যই সমস্যা আছে। আচ্ছা, যেমন এমপি শিপটা তো একটা ফুল টাইম বিজনেস। কেন আপনি এইখানে যদি আপনি আই এম সরি টু ইয়োর মানে ভিউয়ার্স, আমি কোনো এলাকার কথা মানে বলতে চাচ্ছেন, তো একটা উদাহরণ হিসেবে বলছি, কাউকে ছোট করার জন্য না। ধরুন বাংলাদেশের যে কোনো একজন জেলা, আমি নামই না বললাম, যে কোনো জেলার একটি নির্বাচনী আসনের এমপি সাহেব, তিনি এমপি আছেন, তিনি বউ বাচ্চা নিয়ে একেবারে পার্মানেন্টলি ঢাকায় বসবাস শুরু করলেন। তারপরে বিবি সাহেবা বললেন যে আমাদের একটা ঢাকায় বাড়ি দরকার, এবং দেখবেন যে যারা একবার এমপি হয়েছেন তারা সবাই ঢাকায় সেটেলড হয়েছেন। আপনি দিল্লি থেকে দেখবেন নাকি যে আপনি যদি, আমি পার্শ্ববর্তী দেশের উদাহরণ যদি টানি, রাওয়ালপিন্ডির উদাহরণ যদি টানি, সেখানকার এমপি নাকি রাওয়ালপিন্ডির দিল্লিতে থাকে নাকি। আমেরিকার ওয়াশিংটন ডিসিতে যে আপনার ওদের যে মানে পার্লামেন্ট আছে, সেখানে কি তাদের এমপি সাহেবরা, সিনেটররা, হাউসের রিপ্রেজেন্টেটিভসরা তার কি ওখানে থাকে? তাদের জন্য কি ডিউটি ফ্রি গাড়ি দেওয়া হয় নাকি? তাদের কি আপনার এই কম মূল্যে রাজকের প্লট দেওয়া হয় নাকি? তারপর আবার বেনামে স্বনামে নানান রকম চর্যবৃত্তি করে নানাভাবে মানে প্লট নেওয়া হয়। আচ্ছা, গেল এটা। আপনি এমপি হিসেবে মান্থলি বেতন পাচ্ছেন, আপনি বলেন যে আমি জানি না যে এমপিদের বেতন বাড়ানোর কথা বলা হয়েছে কিনা, আমি জানি না যে এমপিদের রিটায়ারমেন্টের পরে পেনশনের কথা বলা হয়েছে কিনা। ইন্ডিয়াতেও আপনি এমপি থেকে যদি আপনি সরে যান, অর্থাৎ এমপি যদি হতে না পারেন, ওই সময়টা তো আপনি ভাতা পাবেন, আপনি নানা ধরনের সুযোগ সুবিধা পাবেন। এমপিতে আপনি সুযোগ সুবিধা মানে বাড়িয়ে দেন। এমপিদেরকে যারা বলতে পছন্দ করেন তারা, মানে আগের কথা বলছি, এখন নতুন রেকমেন্ডেশন, এমপিরা বলতে পছন্দ করেন তারা ল মেকার, ল ফ্রেমার। আদৌ কি বাংলাদেশের কোনো এমপি 52-53 বছর বয়সে উন্নয়ন কাজের সবকিছু তাদের হাতে থাকে? উন্নয়ন কাজে থাকলেও সেটাও আমরা আপত্তি, কিন্তু তারা একটা ল মেক করেছেন কিনা? তারা তো একটা ল মেক করেন নাই। লেজিসলেটিভ উইং থেকে আপনার আইনের ড্রাফট তৈরি করে, হ্যাঁ জয়যুক্ত করে সেখানে, অথবা না জয়যুক্ত করে, এই তো বিষয়টা তাদের কাজ। তারা আজ পর্যন্ত ইন্ডিভিজুয়াল একটা প্রাইভেট মেম্বার্স ডে, উই হ্যাড প্রাইভেট মেম্বার ডে ইন আওয়ার সিস্টেম, কিন্তু সেখানেও তারা একটা বিল তারা কোনোদিন পাস মানে প্রপোজ করেন নাই। কেন করেন? এই দায়িত্ব আপনাদের নেই। কারণ হচ্ছে যে ওইটা করার জন্য অধিকাংশ যোগ্য লোক পার্লামেন্টে যায় না। জি, আমি আসবো আপনার কাছে। মানে অনেক লোক আছে পার্লামেন্ট বানানটো মানে আপনার মানে উচ্চারণ এখানে ঠিক মতো লিখতে পারবে না। মনোনয়ন তো আপনারাই দিয়ে থাকেন। ওয়েল, আমরা আপনাদের বিষয় না, বিষয়টা আপনি বলছি বিএনপি দায় এড়াতে পারে না। না, আপনি সংস্কার করছেন তো রে ভাই, আপনি ইউ আর টকিং অ্যাবাউট রিফর্ম, সেটা আছে কিনা? আপনি যখন রিফর্মে যাবেন, তখন আপনি এইগুলো না রিফর্ম করবেন। আমি যেটা বলতে চাচ্ছি, আমাকে 1 মিনিট সময় যদি দেন। আমি আসছি আপনার কাছে। আমি একটু ইকতাদার আহমেদ আপনার কাছে জানতে চাই যে আপনি নিশ্চয়ই কিছু কিছু শুনেছেন, বা যেগুলো আসার কথা আপনারা আগে থেকে জানতে, বা আমরা অনেক কিছু জানি যেগুলো আসার কথা বা আসবে এবং এসেছো, সেই জায়গা থেকে আপনার মূল্যায়ন। দেখুন, এটা তো একটা অন্তর্বর্তী সরকার, এবং
অন্তর্বর্তী সরকারের একটা নির্ধারিত এবং নির্দিষ্ট দায়িত্ব রয়েছে, এবং আমাদের দেশে যে বাংলাদেশে যে প্রধানতম যে রাজনৈতিক বিতর্ক সেটা হচ্ছে হলো একটি সরকারের মেয়াদ অবসান পরবর্তী কোন ধরনের সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠিত হবে। একদা কিন্তু এই বিতর্কের অবসান হয়েছিল। পরবর্তীতে আমরা দেখলাম যে একতরফাভাবে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে আমাদের এই যে রাজনৈতিক অঙ্গনকে উত্তপ্ত করে ফেলেছে, এবং এই যে বর্তমান সরকারের যে এই যে পতন বা বিদায় সেটা হচ্ছিল এই ইস্যুটাকে কেন্দ্র করে আর কি। আমরা দেখেছি যে পরপর 3টি নির্বাচনে তারা হচ্ছে হলো যে কলুষিত নির্বাচন হয়েছে এবং কারচুপির মাধ্যমে তারা তাদের বিজয় হাসিল করেছে, অর্থাৎ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয় নাই এবং তাদেরকে আপনি জনপ্রতিনিধিও বলতে পারবেন না। যেখানে হচ্ছিল ইফ ভোটার টার্ন আউট ইজ বিলো 5%, সে নির্বাচন কিন্তু কোনোভাবেই মানে গ্রহণযোগ্য নির্বাচন না। তো সুতরাং হচ্ছিল যে নির্বাচনের মাধ্যমে এই সরকারের মানে অপসারণের পথও কিন্তু তারা রুদ্ধ করে দিয়েছিল, এবং যদি আপনারা ধরেন এই গণ অভ্যুত্থান যদি না হতো তাহলে এই সরকারকে আপনি বিদায় করতে পারতেন না বা এই সরকারের পতন ঘটতো না। তো এখন আমাদের যে এই যে অন্তর্বর্তী সরকার, ওনাদের জন্য তো হচ্ছে হলো যে প্রায়োরিটি হচ্ছে হলো যে কী করে একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করা যায়, এবং ওই নির্বাচন পরবর্তী যারা এই নির্বাচনে বিজয়ী হয়ে সংসদে যাবেন এবং ক্ষমতায় আসীন হবেন, এটা হচ্ছিল তাদের দায়িত্ব। যে আপনি যে সকল ব্যাপক সংস্কারের কথা বলতেছেন, এটা দেখেন ওনারা এই ধরনের 4টা কমিশন করলো বা 10টা কমিশন করেছে। এখন কমিশন যে প্রস্তাবই দেখ না কেন, এগুলো যদি ধরেন আগামীতে যারা নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে তারা যদি এটা অনুমোদন যদি না করে, পরবর্তী সংসদ কর্তৃক যদি এটা যদি অনুমোদিত না হয়, তাহলে তো এটা তো পণ্ডশ্রম। আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে এই যে কমিশনগুলো যে করা হয়েছে, এই কমিশনগুলোর যে এক একটা কমিশনের পিছনে ব্যয় কত, 5 কোটি 7 কোটি বা 10 কোটি টাকা, এগুলো তো জনগণ প্রদত্ত করের অর্থ। আপনি যদি ইতিপূর্বেও বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের আগমন ঘটেছিল, এবং আমরা দেখেছি যেমন শাহাবুদ্দিন সাহেব যখন এই যে কর্মরত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন অস্থায়ী সরকার, তখন 29টা কমিশন করা হয়েছিল, 29 বা 31টা কমিশন করা হয়েছিল, এবং তারা যে এই রিপোর্ট দিয়েছিল একটাও কিন্তু পরবর্তীতে যারা ক্ষমতাসীন হয়েছে তারা কার্যকর করেনি। আমরা যদি 111 গভর্নমেন্টের যেটা ছিল যে 2007 সালে আগমন ঘটেছিল, তারা 122টা অর্ডিন্যান্স করেছিল, পরবর্তীতে যারা ক্ষমতাসীন হয়েছে তারা 44টাকে আইনে পরিণত করেছে, 78টাকে আইনে পরিণত করে নাই। তো এগুলো তো হচ্ছিল পণ্ডশ্রম। এটা হচ্ছিল যে রাজনৈতিক দলের যে আকাঙ্ক্ষা বা রাজনৈতিক দলের যে পরিকল্পনা, ওই রাজনৈতিক দলরা কী ধরনের পরিবর্তন চায়, এটা একটা রাজনৈতিক দল যখন কোনো কিছুর সংশোধন বা পরিবর্তন চায়, এটা কিন্তু সবসময় হচ্ছে হলো জন আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ। এখন যাদেরকে নিয়ে সংস্কার কমিশন করা হয়েছে, এরা কেউ তো হচ্ছিল রাজনীতির সাথে সম্পৃক্ত না, এবং রাজনীতির সাথে যদি সম্পৃক্ত না হয়, জনগণের সাথে যদি সম্পৃক্ততা না থাকে, তাহলে সংস্কারের বিষয়ে তাদের এটা হচ্ছিল, তাদের হয়তো এটা হচ্ছিল একাডেমিক, তারা হচ্ছিল একাডেমিশিয়ান। তো একাডেমিশিয়ান হলে হলো পুঁথিগত বই থেকে বা পুঁথিগত বিদ্যা থেকে উনি হয়তো ওনার সংস্কার বিষয়ক প্রস্তাবনা উনি উপস্থাপন করতে পারেন। তো আপনাকে একটা জিনিস অবশ্যই বিবেচনায় নিতে হবে যে পৃথিবীর সর্বোচ্চ সমাজ গতিশীল সমাজে যদি আইন স্থবির থাকে, সে আইন জন আকাঙ্ক্ষা বা জন আশা পূরণ করতে পারে না। তাহলে সমাজের পরিবর্তনের সাথে সাথে আইনের পরিবর্তন অবশ্যম্ভাবী হয়ে পড়ে। তাহলে এই যে এই আইনের যে পরিবর্তন, এই আইনের পরিবর্তনটা কে করবে? এটা তো হচ্ছিল যে সংসদ, এটাকে বলা হয় ভেন্টিলেশন অফ দ্য গ্রিভেন্সেস, সংসদের আরেকটা নাম। যে এখানে আমাদের জন্য 300 সংসদ সদস্য দেশের 300 এলাকাকে তারা প্রতিনিধিত্ব করছেন। এখন আমাদের দেশে হয়তো ধরেন এখন এই যে প্রকৃত রাজনীতির সাথে যারা সম্পৃক্ত, ওরা হয়তো নির্বাচিত হয়ে আসতে পারেন না। এখন হয়তো ব্যবসায়ী বা অন্যান্য ব্যক্তির প্রাধান্য হওয়ার কারণে বা রাজনীতি কলুষিত হওয়ার কারণে হচ্ছিল ত্যাগী নেতা বা ত্যাগী কর্মী যারা আছে তারা হয়তো হচ্ছিল এমপি পদে মনোনয়নও পাচ্ছেন না, এমপি পদে নির্বাচিত হয়ে আসতে পারছেন না। কিন্তু এই অবস্থা তো থাকবে না। আগামী দিনে আমরা দেখব যে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে এবং ভালো লোক রাজনীতির সাথে সম্পৃক্ত হবে, এবং যারা হচ্ছে ত্যাগী নেতা কর্মী, এটা হচ্ছে হ্যাঁ, এটা আমরা অবশ্যই আশা করতে পারি, এবং যারা ত্যাগী নেতা কর্মী তারা মূল্যায়িত হবে, এবং তারা হয়তো নির্বাচনে বিজয়ী হয়ে তারা সরকার গঠন করবে, তারা সংসদ সদস্য হবে। আর আপনার সংসদ সদস্যের মূল কাজ তো হচ্ছিল খালি বাংলাদেশ না, পৃথিবীর সর্বত্র হয়েছিল আইন প্রণয়ন। এখন আমরা দেখেছি যে আমাদের সংসদ সদস্যগণ আইন প্রণয়নের থেকে বিচ্যুত, তারা হচ্ছিল উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে বিচ্যুত। আপনি যে আশ্চর্য হয়ে যাবেন যে বিগত সরকার, ওরা তো পরপর 3 মেয়াদ 4 মেয়াদ ক্ষমতাসীন ছিল, তারা প্রতি বছর
এক একজন এমপিকে 25 কোটি টাকা করে বরাদ্দ দিত এবং এই বরাদ্দ দেওয়ার ক্ষেত্রেও কিন্তু বৈষম্য করা হতো, অর্থাৎ সেখানে অপোজিশন থেকে যারা নির্বাচিত হতো তাদেরকে এই বরাদ্দ দেওয়া হতো না, এটা হচ্ছিল উন্নয়ন বরাদ্দ। এবং এই যে 25 কোটি টাকা করে যে প্রতি বছর বরাদ্দ দেওয়া হয়েছে, এই বরাদ্দের 20 থেকে 22 কোটি টাকায় দেখা গিয়েছিল অপব্যয় হয়েছে, 2 কোটি বা 3 কোটি টাকা দিয়ে আপনার উন্নয়ন করেছেন। এখন আপনি যদি ধরেন 2 কোটি বা 3 কোটি টাকা দিয়ে যদি আপনি কোনো উন্নয়ন করেন 25 কোটি টাকার স্থলে, তাহলে সেটা হচ্ছে উন্নয়নের নামে সেটা হচ্ছে হলো দেশের লুটপাট এবং দেশের সম্পদের অপচয়। এবং এমপিদেরকে আমি মনে করি যে এটা উন্নয়ন করবে হয়েছিল স্থানীয় সরকার, এমপিদেরকে কোনোভাবেই কিন্তু উন্নয়ন কার্যক্রমের সাথে সম্পৃক্ত রাখা উচিত না। তাদের একমাত্র কাজ হয়েছিল আইন প্রণয়ন করা। উনি যেটা বলেছেন যে আমাদের দেশে যে আইন মন্ত্রণালয় আছে এবং আইন মন্ত্রণালয়ে আমাদের যে লেজিসলেটিভ ড্রাফটিং উইং আছে, আমি নিজেও আইন মন্ত্রণালয়ে ছিলাম, তো আমি দেখেছি যখন আব্দুল মতিন খসরু সাহেব আইনমন্ত্রী ছিলেন, তিনি বলতেন যে এই যে ইন্টেনশন অফ দ্য লেজিসলেচার, তখন ওই মতিন খসরু সাহেব বলতেন ইন্টেনশন অফ দ্য লেজিসলেচার না, সেখানে তো কোনো আইন সম্পর্কে কোনো আলোচনা হয় না। তখন আইন মন্ত্রণালয়ের দুজন যে যুগ্ম সচিব ছিলেন ড্রাফটিংয়ের, একজনের নাম ছিল মোস্তাফিজুর রহমান, আরেকজনের নাম ছিল হলো আবুল বাশার ভুইয়া। তো তখন এই যে মতিন খসরু সাহেব বলতেন এটা হচ্ছিল ইন্টেনশন অফ আবুল বাশার ভুইয়া এবং ইন্টেনশন অফ এই মোস্তাফিজুর রহমান। তো সুতরাং আমাদের দেশে তো ধরেন এই যে দীর্ঘদিন যাবৎ এটা হলো যে প্রকৃত বা যোগ্য লোক সংসদ সদস্য হিসেবে নির্বাচিত না হওয়ার কারণে আমাদের আইন প্রণয়নের ক্ষেত্রে এবং সংসদ পরিচালনার ক্ষেত্রে যে সেক্ষেত্রে কি কোনো ধরনের সংস্কারের প্রস্তাব বা এই কমিশনগুলো দিয়েছে আপনার জানা মতে? আমি ঠিক বলতে পারি না, এর আগে ওনারা না দিলেও এর আগে আমাদের হাইকোর্ট থেকে একটা রায় হয়েছিল, সেখানে সেটা ফলো করা হয় নাই এবং ফলো করা হয় না। আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আমাদের যে এই গণপ্রতিনিধিত্ব আদেশে একটা বিধান করা হয়েছে, এটা 2008 সালে করা হয়েছিল। সেখানে বলা ছিল যে আপনাকে যদি রাজনৈতিক দল হিসেবে আপনাকে যদি রেজিস্ট্রেশন পেতে হয়, অর্থাৎ আপনি নিবন্ধিত হতে হলে নির্বাচন কমিশন কর্তৃক, আপনি যদি রাজনৈতিক দল হিসাবে যদি আপনি এই নির্বাচনে অংশগ্রহণ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই নির্বাচন কমিশনের মাধ্যমে নিবন্ধিত হতে হবে। তো সেখানে অন্যান্য যোগ্যতার পাশাপাশি একটা যোগ্যতার কথা বলা ছিল যে আপনাকে প্রত্যয়ন করতে হবে যে আপনার সহযোগী হিসাবে কোনো ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী বা শ্রমিক সংগঠন নেই। এবং প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু এই প্রত্যয়ন বা এই অঙ্গীকার করেই কিন্তু নিবন্ধন নিয়েছে, কিন্তু কোনো রাজনৈতিক দল তো আজ পর্যন্ত তো এই যে এটা তাদের যে তারা সহযোগী সংগঠন বলতেছে, সবাই ছাত্র সংগঠনও আছে, শিক্ষক সংগঠনও আছে, শ্রমিক সংগঠনও আছে এবং এই যে ব্যবসায়ী সংগঠন আছে, প্রবাসী শাখা আছে। আপনি ভারতে যান, পাকিস্তানে যান। আমি কিছুদিন আগে আই ওয়াজ দি হেড অফ দ্য ডেলিগেশন, আমি পাকিস্তান গিয়েছিলাম। সেখানে আমি স্বপ্রণোদিত হয়ে তাদেরকে প্রশ্ন করেছিলাম যে তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা হচ্ছিল দেশের জাতীয় রাজনীতির সাথে সম্পৃক্ত কিনা, তারা না। আমি যখন রাষ্ট্রীয়ভাবে ভারতে গিয়েছিলাম অনুরূপ প্রশ্ন কিন্তু আমি ভারতেও করেছিলাম, তারা বলেছে যে না, এখানে নট অ্যালাউড। তাহলে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, সেখানে যদি আমরা তো একই ধরনের সংস্কৃতি, ওখানে যদি অ্যালাউড না হয় তাহলে আমাদের এখানে অ্যালাউড হবে কেন? আমাদের যে বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগী হিসাবে এই ধরনের ছাত্র, শ্রমিক, শিক্ষক সংগঠন থাকবে কেন? আপনি তো আশ্চর্য হয়ে যাবেন যে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে প্রত্যেকের হলো যে রাজনীতির সাথেও সম্পৃক্ত, আবার প্রত্যেকের কিন্তু একটা করে এনজিও আছে এবং দেখা যাচ্ছে, এবং আবার 2টা বিশ্ববিদ্যালয়ে তারা শিক্ষকতা করছে। তো একজন শিক্ষক যদি এগুলোর পিছনে শ্রম দেয়, তাহলে হচ্ছিল মূল বিশ্ববিদ্যালয় যেখানে তিনি শিক্ষক, সেখানে তো তিনি শ্রম না দিলে শিক্ষার তো উন্নয়ন ঘটবে না। আমি শেষ করছি আপনাকে, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম বা পাকিস্তান আমলে এটাকে বলা হচ্ছিল প্রাচ্যের অক্সফোর্ড, এটা হচ্ছিল গুণগত মান, এটা শিক্ষার পরিবেশ খুবই ভালো ছিল এবং এটা সারা বিশ্বে এটার একটা স্বীকৃতি ছিল। এখন হচ্ছিল প্রতি বছর আমরা দেখছি যে এই বিশ্ববিদ্যালয়ের অবক্ষয় হচ্ছে। তো অবক্ষয় কেন হচ্ছে? এটার জন্য তো সম্পূর্ণরূপে আমি রাজনীতিবিদ নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দায়ী। একটি সমস্যার মধ্যে থাকতে চাই আমরা, যেহেতু সময় কম, একটু সংস্কার জানাতে চাই। আসাদুজ্জামান রিপন, বয়স প্রতিদ্বন্দ্বিতা করার বয়স 25 থেকে 21 করার প্রস্তাব করা হয়েছে, এর ভিতরে কি বিশেষ কোনো উদ্দেশ্য আছে অথবা নাকি পজিটিভলি দেখবেন এটাই? না, আপনি দেখেন একটা ম্যাচুরিটি বলে একটা বিষয় আছে। আপনি 21 বছর, আমরা এর আগে ভোট দেওয়ার বয়স আমরা 17 শুনতে পাচ্ছিলাম, 18 থেকে 17 করা হবে, যদিও বিতর্কের মুখে সেটা থেমে গেছে। এখানে আবার 25 বছর করা হয়েছে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। এটি কোন দেশে দেখছেন? 21 করা হয়েছে, 25 থেকে 21। না, এটা আমি না, তারা প্রস্তাব করলে ওই যে আমি সেটাই বলছি, এই প্রস্তাবে কতগুলো কতখানি যৌক্তিক ইকতিদার ভাই বলেছেন, এটা তারা একটা একাডেমিক এক্সারসাইজ করেছেন। আমাদের দেশের ছেলেদের বিয়ের বয়স কত আমি জানি না, কত 21। এখন যদি ওইটাকে যদি ধরে থাকেন ওখানকার যারা আছেন,
যদি চিন্তা করেন যে ওর মধ্যে আমি জানি না তারা কেউ 21 বছর বয়সে বিয়ে করেছেন কি না, এরকম থাকতেও পারেন, আমি জানি না এক্স্যাক্টলি কমিশনে। তো যদি কেউ মনে করে থাকেন যে 21 বছর যদি বিবাহের ছেলেদের জন্য বিবাহের বয়স প্রযোজ্য হয়ে থাকে, তাহলে তিনি যখন বিবাহ করতে সক্ষম, আমরা শুধু ছেড়ে ধরবো কেন, নারী কেন ধরতে পারবো না? না আমি মানে ছেলেদের কথাই বলি, কারণ ছেলে নারীদের জন্য আলাদা আসনের ব্যবস্থা আছে। তো ছেলেদের জন্য বিবাহের বয়স 21, তো মানে 21 বছর যখন বিবাহ করতে সমর্থ, তাহলে এমপি হতেও সমর্থ। এই দৃষ্টিভঙ্গিতে যদি করে থাকেন সেটা অন্য বিষয়। আর যদি মনে করে থাকে, আর যদি এটা তো তারা প্রস্তাব করলেই যে পাশ হবে তা তো না, এখানে তো আমরা বসবো, অন্য রাজনৈতিক দলগুলো বসবে, এগুলো বসার ব্যাপার আছে। আমি মনে করি না দিস ইজ দ্য রাইট ডিসিশন। আই ডোন্ট থিঙ্ক সো। যেমন আমি আপনাকে বলি 21 বছর তো একটা মানুষ অনেক সময় তার শিক্ষাও শেষ করতে পারে না, তাই না? তো শিক্ষা শেষ করার সময়টা যদি আপনি না দেন, 16 বছরে যদি আপনার এসএসসি করে 4 বছর, এখন গ্রাজুয়েশন 20, তারপরে সেশন জট থাকে সব সময়, ধরে নিলাম সেশন জট নাই, সিঙ্গাপুরের মতো তো রেখে গেছে বাংলাদেশ, তাই না? তো ধরে নিলাম, তাও এটা খুব মানে খুব প্রুডেন্ট ডিসিশন, মানে ইয়ান প্রপোজাল না, ডিসিশন তো না, প্রুডেন্ট প্রপোজাল না, আই মাস্ট সে। এখানে আমি একটু সাপ্লিমেন্ট করি যে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা হচ্ছিল 23 বছর। তো এখন সরকারি চাকরিতে আপনারা যেটা হচ্ছিল যে প্রতিযোগিতামূলক পরীক্ষা, যে বিসিএস, বাংলাদেশ সিভিল সার্ভিস, যেটা মানে সবচেয়ে লোভনীয় বা আকর্ষণীয় চাকরি তো এটাই। তো সেখানে যদি 23 বছর হয়ে থাকে, তো এখানে আপনার 21 বছর করা, এটা তো কোনোভাবেই তো মানুষের প্রতিনিধিত্ব করবে 21 বছর বয়সে চাকরিতে। পয়েন্ট খুবই যৌক্তিক আপনারা যা বলছেন। তারপরে পলিটিক্সে একটা ছেলে লেখাপড়া শেষ করার পরে তো তার পলিটিক্সে ইন্টার্নশিপ করার ব্যাপার আছে, রাজনীতি বোঝার ব্যাপার আছে, সমাজ বোঝার ব্যাপার আছে, মানুষকে বোঝার ব্যাপার আছে। পড়াশোনা শেষ করলো, তারপর বাকিগুলো বুঝতে হয় না? আপনি পার্লামেন্টে গেলেন, ওই যে একটা হিন্দি সিনেমা ছিল রাজীব বানগায়ের জেন্টলম্যান, আপনি একটা এমপি বনে গেলেন। সম্রাট আকবর 14 বছর বয়সে রাজাসনে বসেছে, বা কেউ যদি এখন এক্সাম্পল হিসেবে তুলে ধরে যে সম্রাট আকবর তো 14 বছর বয়সে রাজাসনে বসেছে, কিংবা মানে কোন পার্সপেক্টিভে, কোন কম্পালশনে অনেকে বলতে পারেন, অথবা আলেকজান্ডার দি গ্রেট মাত্র কত বছর বয়সে মানে বিশ্ব জয় করেছে, তাহলে এখন পারবে না কেন? বাইরে এগুলো একটা অর্বাচীনের মতো কথাবার্তা প্রস্তাব যদি কেউ দেয়, আমি জানি না, আমি বলবো তাদেরকে অর্বাচীনের মতো কথাবার্তা বলার কারণটা হচ্ছে যে সম্রাট আকবর যেই বয়সে তিনি সিংহাসনে বসেছেন, ওটার জন্য একটা কম্পালশন ছিল, উনি এমনি এমনি বসেন নাই, তাই না? মানে শখ করে ওনাকে বসানো হয় নাই, উত্তরাধিকার হিসেবে তিনি মানে বসেছেন, সিচুয়েশনে ফ্যামিলি কম্পালশন ছিল, সেটা আলাদা। যাকে ওই আমাদের ওই ঐতিহাসিক মোগল সাম্রাজ্য নিয়ে আলোচনা না করি, এখন আমরা বাংলাদেশ প্রেক্ষিতে তার আগে একটু আপনার কাছে একটু এই বিষয়টা শুনতে চাই, নারীদের যে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়ার যে প্রস্তাবটি করা হয়েছে, এটা আমি সাপোর্ট করি। কেন সাপোর্ট করি? দেখেন, আমাদের দেশে ইউনিয়ন পরিষদে যারা মেম্বার হন, সিটি কর্পোরেশনে, পৌরসভাগুলোতে যারা মানে ভাইস চেয়ারম্যান হন বা কমিশনার হন, তারাও কিন্তু এই কাইন্ড অফ ভোটের মধ্য দিয়েই তারা মানে নারী মেম্বার হন, ভাইস চেয়ারম্যান হন তো তারা। তো তাহলে এটা যদি ইউনিয়ন পরিষদে যদি আপনি ভোটের মাধ্যমে যদি তাদেরকে নির্বাচিত হওয়ার এক্সারসাইজের বিধানটা রাখেন, আমাদের তো নানান ধরনের জটিলতা আছে রে ভাই। আপনি দেখবেন একেবারে নিচের পর্যায়ে নারীদের আপনার ভোটের মাধ্যমে আসার ব্যবস্থা আছে, সেখানে কিন্তু সংরক্ষিত নাই। কোনো রাজনৈতিক দলের বা কোনো সমাজপতির মনোনীত ব্যক্তিরা যে মেম্বার ভাইস চেয়ারম্যান হতে পারে না। অথবা জাতীয় সংসদে একটু দাঁড়ান, জাতীয় সংসদে আপনি বসাচ্ছেন, আপনি একইভাবে আপনি দেখেন, ভেরি ইন্টারেস্টিং। আমি জানি না তারা এটা এখানে কারেকশনটা নিয়ে আসছেন কিনা। সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশে এমপি হতে গেলে বাংলাদেশের নাগরিক হতে হবে, এটা ক্যাটেগরিক্যালি লেখা আছে। স্বাভাবিক না? স্বাভাবিক তো। আবার যদি আপনি যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে দাঁড়াইতে যান, মনে করেন আমি ধরেন কথার কথা, আমি লন্ডন বললে আবার কেউ মাইন্ড করতে পারে, তা লন্ডন না বলে ধরে নিলাম নিকারাগুয়া, উগান্ডায় ধরুন বা উগান্ডায় ধরুন। তো উগান্ডার আমি মানে নাগরিকতা সামহ আমি এইটা মানে আমি পেয়েছি, মানে করেছি, তাই না? তা আমি উগান্ডার নাগরিক হিসেবে আমি বাংলাদেশের জন্মগত বা আমার মানে পারিবারিকভাবে বাংলাদেশি, বাট আমি উগান্ডারও নাগরিকত্ব আমার আছে। তো আমি কিন্তু আবার চেয়ারম্যানে দাঁড়াইতে পারবো ইউনিয়ন পরিষদে, আমি মানে পৌরসভায় দাঁড়াইতে পারবো, সিটি কর্পোরেশনে দাঁড়াইতে পারবো। এটা একটা বৈষম্য। ইদার আপনি এইটার মতো ওই জায়গাও নিয়ে আসেন যে বাংলাদেশের নাগরিক হইতে হইবে শ্যাল, নতুবা এটা উঠাই দেন যে এখানে উগান্ডার নাগরিকরা এই দেশে এসে এমপি হইতে পারবে, বলে দেন। আমি জানি না, আমি নিশ্চিত, আমি ডিটেল যাই না, বাট আমি নিশ্চিত যে এইটা আনা হয় নাই। তো এই ধরনের অনেক বৈষম্য থাকবে, এই জন্য
লেট ইট বি পাবলিশ সেক্ষেত্রে তো আপনার সঙ্গে বসবে নিশ্চয়ই। ইকতিদার আহমেদ, আপনার কাছে প্রশ্ন করবে, বিরতির পরে দ্বিকক্ষ বিশিষ্ট যে আইনসভার কথা বলা হচ্ছে সেটি বিএনপি পক্ষ থেকে অনেক আগে থেকে বলা হচ্ছে, আপনারাও বলছেন সেটি প্রস্তাব করা হয়েছে এবং একই সঙ্গে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্যতা আনার কথা বলা হয়েছে। সেটি কিভাবে আনা হবে সেই ধরনের বিস্তারিত এখানে তুলে ধরা হয়েছে। এখানে আমরা এখনো পর্যন্ত যাই না, বা আপনি যদি কিছু জেনে থাকেন বা প্রক্রিয়াটা কি হতে পারে আপনাকে জানতে চাইবে। একটা ছোট বিরতি পরে দর্শক ফিরছি খুব শিগগির। আবার আমন্ত্রণ 21 রাতে। ইকতিদার আহমেদ, যে প্রশ্ন দুটি আপনার কাছে ছিল, দ্বিকক্ষ আইনসভা এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতা ভারসাম্য। দেখুন, এই যে দ্বিকক্ষ বিশিষ্ট যে আইনসভা, এটা তো হচ্ছিল এই দেশের রাজনৈতিক দলসমূহেরও দাবি এবং অধিকাংশ রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে। এবং আমাদের যে এখন সর্ববৃহৎ রাজনৈতিক দল যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা যে 31 দফা প্রস্তাবনা দিয়েছে তার মধ্যে কিন্তু এই যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলা আছে। এবং আমাদের যে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, পাকিস্তান বা নেপাল, শ্রীলঙ্কা, এগুলোতে কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। এবং ভারত বা পাকিস্তান তো ফেডারেল স্টেট, তো বাংলাদেশ তো ইউনিটারি স্টেট। এখন ইউনিটারি স্টেটেও কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে ইউনিটারি স্টেটেও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ রয়েছে। তো আমাদের এখানে তো ধরেন যে নির্বাচনী ব্যবস্থা নিয়ে আমরা দেখেছি যে প্রতি বছরই একটা সংকট দেখা দেয়। এখন যদি ধরেন আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ থাকে, তাহলে আপার হাউস যে ইয়ের সময় একটা সরকারের যখন মেয়াদ অবসান হবে, তখন কিন্তু এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারে। ওই ধরনের তাহলে হচ্ছে একটা দিতে হবে, রূপরেখা দিতে হবে আর কি। ওনারা কী প্রস্তাব করেছেন আমরা তো জানি না। তো পৃথিবীর অন্যান্য দেশে আমরা দেখেছি যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ থাকলে তাহলে হচ্ছিল লোয়ার হাউস যদি কোনো ভুল করে থাকে সেটা আপার হাউসে গিয়ে ধরা পড়ে, এবং এনি লেজিসলেশন পাসড বাই দ্য লোয়ার হাউস মাস্ট অলসো বি অ্যাপ্রুভড বাই দ্য আপার হাউস, তারপরে কিন্তু সেটা আইনে পরিণত হচ্ছে। এবং আপার হাউসে আমরা দেখেছি যে ভারতেও দেখেছি, পাকিস্তানেও দেখেছি যে মানে হয়েছিল এক্সপার্ট লোক যারা, বিশেষজ্ঞ লোক যারা, বিশেষজ্ঞদের সেখানে এটা হলো যে সমাগম ঘটে। এটা মনোনয়নের মাধ্যমে হতে পারে বা নির্বাচনের মাধ্যমে হতে পারে। নির্বাচনটা হচ্ছিল পরোক্ষ নির্বাচন। এখন মনোনয়নের মাধ্যমে হলে যে বিভিন্ন রাজনৈতিক দল তারা হচ্ছিল তাদের আনুপাতিক প্রতিনিধিত্ব বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের প্রতিনিধিত্ব। আমি যদি উচ্চ কক্ষের কথা ধরি, নিশ্চয়ই ভালো যে 100 আসন বিশিষ্ট উচ্চ কথা বলা হচ্ছে, কিন্তু এখানে আবার অনেকে বলছেন যে কারো মত যে এতে আবার মনোনয়ন বাণিজ্য বেড়ে যাবে, যেহেতু দলগুলোর সেন্ট্রালি তাদের উপর নির্ভর করবে বা শীর্ষ যারা থাকবেন দলীয় প্রধান, মনোনয়ন বাণিজ্যের ক্ষেত্রে রমরমা একটা ব্যবসা হবে। হতে পারে। এখন আপনি যদি নির্ধারিত করে দেন যে পেশাজীবী, যেমন পেশাজীবী মানে হচ্ছিল ধরেন যে আইনজীবী থেকে আসবে, ডাক্তার থেকে আসবে, বিচারক থেকে আসবে, তারপরে প্রশাসন থেকে আসবে, সেনাবাহিনী থেকে আসবে, ব্যবসায়ী থেকে আসবে, এটা যদি করে দেওয়া হয় যে 5 জন করে আসবে, এত 100 তো দরকার নাই, 50 জন নিলেই হয়। এখন ধরেন ভারত এত বড় দেশ, তাদের সংসদ সদস্য যদি 500 and something হয়, আমাদের তো ধরেন তাদের 1/5 পপুলেশন, আমাদের 300 সংসদ সদস্য আমি মনে করি যথেষ্ট। এরপরে ধরেন 300 ক্ষেত্রে যদি যুক্তি দেওয়া হচ্ছে যে এটি সেই 1972-এ যে 7 কোটি মানুষ ছিল আমাদের এদেশের জনসংখ্যা, সেই 7 কোটি মানুষের ক্ষেত্রে 300 আসন করা হয়েছিল, কিন্তু এখন জনসংখ্যা তো 18 কোটি। এখন ধরেন আমাদের এটার সংসদের মূল কাজ তো হচ্ছিল আইন প্রণয়ন করা, এবং সংসদটা পরিচালিত হলো জনগণ প্রদত্ত করের দ্বারা। আমার ইকোনমি এটাকে পারমিট করে কিনা এটা তো দেখতে হবে। এবং আমাদের দেশে আমরা দেখেছি যে অতীতে যারা সংসদ সদস্য হয়েছেন তারা আইন প্রণয়ন বা দেশের উন্নয়নের চেয়ে তারা কিন্তু ব্যক্তিগত উন্নয়নের প্রতি বেশি মনোনিবেশ করেছেন। এবং এই যে শুল্কমুক্ত গাড়ির কথা যে আসাদুজ্জামান রিপন সাহেব বলেছেন, পৃথিবীর অন্য কোনো দেশে নাই। তারপরে হয়েছিল যে প্লট, এই যে প্লট দেওয়া, রাজুকের প্লট দেওয়া, এই যে প্লট, এটাকে বলা হয়েছিল যে স্টেট করাপশন, রাষ্ট্রীয় দুর্নীতি, রাষ্ট্র দুর্নীতি করতেছে। আপনি কৃষকের জমিকে অ্যাকুইজিশন করে আপনি কিছু কতিপয় মানে হয়েছিল ভাগ্যবান ব্যক্তিকে এই প্লটটা আপনি দিয়ে দিচ্ছেন। কোথায় ধরেন 1955 সালে ধানমন্ডিতে 1 বিঘা জমি সরকারের যে ছিল, যে 1 বিঘা জমির যে অ্যালটমেন্ট রেট হয়েছিল 5,000 টাকা, সেটার দাম এখন হচ্ছিল 100 থেকে 300 কোটি টাকা। তাহলে কি পরিমাণ এটার হয়েছে যে যারা এই প্লট পেয়েছেন তাদের পরিবারের সদস্যরা কিভাবে ফিনান্সিয়ালি বেনিফিটেড হয়েছে, এই জিনিসটা তো দেখতে হবে। না ভোটের বিধান তো করা হয়েছিল ওয়ান রিভেন সরকারের সময়, সেটি পরবর্তীতে আর থাকেনি। কেন না ভোটের প্রতি রাজনৈতিক দলগুলোর এক ধরনের অ্যালার্জি, বা এবারও যে প্রস্তাবটি রাখা হয়েছে সেটি আপনি এটা ফিক্সড করার পক্ষে কিনা?
না ভোট থাকলে আমার মতে যদি ধরেন আপনি যদি কাউকে যদি উপযুক্ত বা যোগ্য মনে না করেন, সেক্ষেত্রে আপনি তো এটাও আপনার কিন্তু এক ধরনের হচ্ছে হলো মানে ফ্রিডম বা এক ধরনের আপনার অধিকার, যে আমি কাউকে যোগ্য মনে করছি না। তাহলে হচ্ছে আপনি কেন যোগ্য মনে করছেন না, যে অর্থাৎ রাজনৈতিক দলসমূহ যাকে এমপি হিসাবে একটা কনস্টিটিউয়েন্সি থেকে মনোনয়ন দিয়েছে, আপনি ভোটার হিসেবে মনে করতেছেন যে না, সে আমার প্রতিনিধিত্ব করার উপযুক্ত না, এবং সেজন্য আপনি তাকে না ভোটের মাধ্যমে তাকে নাকচ করলেন। এটা হচ্ছিল যে একটা রাজনৈতিক দলের সিদ্ধান্তের প্রতি, অর্থাৎ তারা যে এখন আমরা আমাদের দেশে দেখেছি কি যে দলীয় নেতাকর্মীরা মূল্যায়িত হয় না। আমরা অতীতে দেখেছি যে একজন সংসদ সদস্য মারা গেলে তার স্ত্রী বা তার হচ্ছে হলো পুত্র, তার কন্যা অথবা কন্যা জামাতা, এরা হচ্ছে হলো মনোনয়ন পায়। অনেক সময় দেখা গিয়েছে যে তার ভাইও মনোনয়ন পায়। খুব কম ক্ষেত্রেই দেখা গিয়েছে যে একজন রাজনৈতিক নেতার মৃত্যুর পরে বা একজন এমপির মৃত্যুর পরে সেখানে হচ্ছিল যে দলীয় নেতাকর্মী মূল্যায়িত হয়েছে, খুবই কম। তো এটা যদি না হয় তাহলে সেখানে আপনার না ভোটের বিধান থাকবে না কেন? এটা তো হচ্ছিল রাজনৈতিক দলের ব্যর্থতা। এবং রাজনৈতিক দলসমূহ যদি, যেমন পৃথিবীর অন্যান্য দেশে যেমন যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যে, তারা তো ধরেন সেখানে তো খুবই কম, ওই যে বুশের সময় হয়েছিল যে পিতার পরে পুত্র প্রেসিডেন্ট হয়েছিল, তাও তো সেখানে তাকে তো হয়েছিল যে ওই যে ওদের যে এই প্রিলিমিনারি যে এই ভোটিং হয়, ওই প্রিলিমিনারি ভোটিংয়ে তারা পাশ করে আসতে হয়। সেটা তো হচ্ছিল বৈধ প্রক্রিয়ার মাধ্যমে তারা হয়েছে। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্যতা সৃষ্টি করে, এই ভারসাম্যতা আসলে কিভাবে তৈরি হতে পারে, কিভাবে সৃষ্টি হতে পারে? না, ভারসাম্যটা অবশ্যই প্রয়োজন। এখন রাষ্ট্রপতির পদ তো সাংবিধানিক পদ, এবং রাষ্ট্রপতির এবং সংসদ সদস্যদের মধ্যে পার্থক্য হলো যে একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি হতে হলে সংসদ সদস্যের যে সকল যোগ্যতা থাকা প্রয়োজন তারও অনুরূপ যোগ্যতা থাকতে হবে। একমাত্র ব্যতিক্রম হচ্ছিল রাষ্ট্রপতির ক্ষেত্রে বয়স 35, আর সংসদ সদস্যদের ক্ষেত্রে বয়স হচ্ছে হলো 25 বছর। এখন এই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী যিনি, সব কিছুই কিন্তু হচ্ছিল রাষ্ট্রপতির, মানে ওই যে আগে তো যখন এখানে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা ছিল তখন তো উনি তো নির্বাহী প্রধান ছিলেন। এখনও কিন্তু যদিও আমাদের হচ্ছিল সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা, কিন্তু হচ্ছিল সব কিছু প্রত্যেকটা আদেশ যে হলো যে রাষ্ট্রপতির আদেশ, মানে রাষ্ট্রপতির আদেশ বলে এটা স্বাক্ষরিত হচ্ছে আর কি। তো এখন আমরা দেখছি যে রাষ্ট্রপতির কিন্তু আসলে তো প্রকৃত কোনো ক্ষমতা নাই। যেটাকে বলা হয়েছিল ঠুটো জগন্নাথ, অথচ রাষ্ট্রপতির মেয়াদ তার কোনো ক্ষমতা নাই, অথচ রাষ্ট্রপতির মেয়াদকে সীমিত করে দিয়েছে যে 2 মেয়াদের বেশি একজন ব্যক্তি রাষ্ট্রপতি হতে পারবে না। এখন প্রধানমন্ত্রী যে সকল ক্ষমতা প্রয়োগ করেন, প্রধানমন্ত্রীর কিছু কিছু ক্ষমতা যদি রাষ্ট্রপতিকে যদি দিয়ে দেওয়া যায়, এখন একটা জিনিস আপনাকে দেখতে হবে যে আমাদের যে কি পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন, ক্ষমতাসীন দলের ভোটেই তো রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন, এমপিদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন। তো এখন যদি ধরেন যে ক্ষমতাসীন দল ধরেন তার যে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, মানে কোয়ালিশন গভর্নমেন্ট না, অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই উনি সরকার গঠন করলেন, সেক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রীর একক ইচ্ছায় রাষ্ট্রপতি পদে যিনি নির্বাচিত হবেন তিনি প্রধানমন্ত্রীর একক ইচ্ছায় নির্বাচিত হবেন। তো তারপরেও আমরা বলবো যে যদি রাষ্ট্রপতিকে যদি কিছু কিছু বিষয়ে যদি আপনারা যদি, যেমন প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে একক ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশে আবার প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ না পরামর্শ নাই, সেখানে নাই, নাই পরামর্শ না থাকলেও এ পর্যন্ত কিন্তু পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী উইদাউট কনসেন্ট তো তার সামারিটা কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সামারিটা যায়। তারপর আমরা দেখেছি যে যেমন আমাদের যে এখানে যে এর আগে যে সার্চ কমিটি গঠন করা হলো নির্বাহী আদেশে, এখন সার্চ কমিটি তার নামের প্রস্তাব করেছে, এবং নামের প্রস্তাব করার পরবর্তী আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীর আকাঙ্ক্ষার বাইরে তো রাষ্ট্রপতির করার তো কিছু ছিল না। এখন ধরেন রাষ্ট্রপতিকে এমন কিছু ক্ষমতা দিতে হবে যে সকল ক্ষমতা রাষ্ট্রপতি তার একক ইচ্ছায় বাস্তবায়ন করতে পারবে। এটা যদি করা যায় তাহলে হয়তো ভারসাম্য হবে। এখন ওনারা কিভাবে প্রস্তাব পেশ করেছিল এটা তো আমরা জানি না, এটা যদি আমাদের সম্মুখে যদি আসে তখন আমরা বলতে পারবো। আচ্ছা, জোয়ান রিপন, নির্বাচন কমিশনের ক্ষেত্রে সার্চ কমিটি প্রসঙ্গ তুলছিলেন আহমেদ, নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে তার আগে একটু যেতে চোনার প্রসঙ্গে আলোচনা, একটু ক্রস আলোচনা না হতে আলোচনাটা জমবে না। যেমন ঠিক আছে, সেটা হচ্ছে যে আমাদের দেশে আপার হাউসে তো কোনো সুবিধাভোগী শ্রেণীর একটা রিহ্যাবিলিটেশন সেন্টার হওয়া উচিত না, ভেরি ক্লিয়ার। মার্কিন যুক্তরাষ্ট্রের আপার হাউসের মূল ধারণাটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে মেইনলি উনি খুব ক্লিয়ারলি বলেছেন যে একটা ফেডারেল মানে রাষ্ট্রীয় কাঠামোর কথা বলেছেন। সেই সব দেশেও আপনার মানে কি বলে আপনার দ্বিকক্ষ বিশিষ্ট আছে, মানে আপার হাউস লোয়ার হাউস আছে। ইন্ডিয়াতেও তো ইন্ডিয়াও ফেডারেল সিস্টেম, আবার যারা ফেডারেল সিস্টেম না তাদের মধ্যেও কোনো কোনো দেশে আছে। মার্কিন যুক্তরাষ্ট্রে 1913 সাল থেকেই আপনার যারা সিনেটর হন, মানে আপার হাউসে যারা যান, তারা সরাসরি ভোটে নির্বাচিত, দয়া দাক্ষিণ্যের ইয়ে না, দুই ছটাক
বুদ্ধিজীবী, 300 আইনজীবী, 400 ডাক্তার, হ্যাঁ, এইগুলো দিয়ে তো আপনার আপার হাউস হয় না, কিছু মনে করেন না। ভারতেও আপনার ভারতের সিস্টেমটা আছে, ওখানে ওদের অ্যারাউন্ড 245 জন ওদের আপার হাউসে আছে ভারতে। তার মধ্যে আপনার 12 জন রাষ্ট্রপতি অ্যাপয়েন্ট করেন, আর বাকিরা বোধহয় আর 233 জন আপনার লেজিসলেচাররা নির্বাচিত করেন। সেটার বৈশিষ্ট্য হচ্ছে ভারতের প্রবাবলি রাজ্যের সংখ্যা বোধহয় 30টা না 31টা না 29টা, ওই 29-30 এরকম একটা কিছু হবে, 26টা হোয়াট এভার, 26টা। তো 26টা যদি গড়ে 100 করে আসন থাকে গড়ে, তাহলে 2600 লোকের ভোটের একটা ব্যাপার আছে, কথাটা খেয়াল করবেন। ওই 2600 লোক ভোট দিয়ে তারপরে মানে আপনার বিভিন্ন রাজ্য থেকে তারা আপনার রাজ্যসভায় প্রতিনিধি পাঠান। আমার দেশের মেম্বারস হচ্ছে 300, আমি ধরে নিচ্ছি এখন 350-400 কথাটা আমি এখনো যাচ্ছি না, তো 300 মেম্বার। তো 300 মেম্বাররা ভোট দিয়ে আরো 200 লোকের কথাটা খেয়াল করেন, 300 লোক ভোট দিয়ে আরো 200 আপার হাউসে বানাবে। এমনি তো একটা গরিব দেশ, আবার তার জন্য গাড়ি, তার জন্য বাড়ি, তার জন্য নানান ফ্যাসিলিটিস, রাজ্যের তো একটা মানুষ ধারণ করার, বহন করার ক্ষমতা তো থাকতে হবে, কথাটা খেয়াল করেন। তো আবার সংখ্যানুপাতের ব্যাপার, সংখ্যানুপাতে আসবেন, ওই যে আপনি যে কথাগুলো বললেন, আমরা এটা বলতে পারি বিভিন্ন শ্রেণী পেশার কিছু এক্সপার্টদের জন্য আমরা একটা মানে যে নাম্বারটা রাখি, না আমি জানি না এই প্রপোজালটা আছে কিনা, আমি জানি না বলে এই জন্য আলোচনাটা খুব। আমার প্রশ্ন হচ্ছে যে 500 করা হচ্ছে বা 400, মাঝে শুনলাম যে 500 করার প্রস্তাব করা হয়েছে, সংসদ সদস্য আসন সংখ্যা এখন দেখছি 400 করা হচ্ছে। আচ্ছা 400 করা হোক বা 300 থেকে 301 করা হোক না, তার প্রস্তাব, আমি সেই প্রস্তাবই করা হোক, কিন্তু এগুলো তো নিশ্চয়ই আর বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় হবে না, অথবা আপকামিং যে ইলেকশন, যদি ইলেকশন হয় সেই ইলেকশনে এগুলো সম্ভব না। হবে না কেন? আপনার তো আসন ভাগ করতে হবে, আপনার পুনর্বিন্যাস করতে হবে, সীমানা নির্ধারণ করতে হবে। ওগুলো খুব বিগ ডিল না, এগুলো আমি বলছি না, এগুলো যতটা মানে অনেক কঠিন মনে করেন তত কঠিন কিছু না। বাংলাদেশে আসন পুনর্বিন্যাস 10-15 বছর পর রুটিন মাফিক হয়ে থাকে। কেউ একজন হাইকোর্টে রিট করে দিলে তো সেটা আবার 6 মাস বাইরে কেউ একটা রিট করলে ওটা তো আপনার কোন সরকার যদি কোনো মাথার মধ্যে ঝামেলা রাখে, ওই সাধারণত রিট ফিট। আমি একবার ঢাকার মেয়র পদে, যখন আনডিভাইডেড আপনার সিটি ছিল ঢাকা, তখন ঢাকায় আমি একজন মেয়র ক্যান্ডিডেট ছিলাম। আই ওয়াজ দ্য অনলি ক্যান্ডিডেট ফ্রম মাই পার্টি অ্যাট দ্যাট টাইম। তো গভর্নমেন্ট তো তখন বুঝে নিল, 12 সালের কথা বল, যখন বুঝলো যে এই তো বিএনপি তো জিতে যাবে, তখন তাদের একজন আইনজীবী, নামটা না বলি, উনি চলে গেলেন, সরকার ঘনিষ্ঠ একজন আইনজীবী, উনি চলে গেলেন হাইকোর্টে, যে আপনার আমিনবাজার টামিনবাজার কি এটা মানে বললেন যে ওখানকার লোকরা এখন পর্যন্ত সিটিউশন অন্তর্ভুক্ত হয়নি ইত্যাদি ইত্যাদি, এটা ঝামেলা পাকাই দিয়ে একটা রিট করে বসলেন। তো এইরকম ঝামেলা করলে তো অনেক কিছু হইতে পারে, কিন্তু আমি আইডিয়াল সিচুয়েশনের কথা বলছি। আইডিয়াল সিচুয়েশনে এটা কত আপনার সীমানা ভাগ করা, করা, এগুলো খুবই সম্ভব, অল্প সময়ের মধ্যে সম্ভব। আর আপনার এখন যা কিছু হচ্ছে কোনোটাই তো আইনে নাই। সরকারি তো আপনার মানে হাইকোর্টের রেফারেন্সে, অ্যাপিলেট ডিভিশন রেফারেন্স আছে, সরকারের বৈদ্যুতিনীয় সংকট, এটা আবারও পুনরুল্লেখ করেছে। তো আপনার প্রেসিডেন্ট অর্ডিন্যান্স জারি করছেন না, প্রজ্ঞাপন ফাঁকে ফাঁকে জারি হচ্ছে না, তো প্রেসিডেন্ট অর্ডিন্যান্স জারি করবেন। প্রেসিডেন্টের অর্ডিন্যান্সের মধ্য দিয়ে যদি আইনসভা যদি 300 থেকে 350 এমপি যদি একবার ইলেক্টেড হয়ে যান, তাহলে কি ওই আইনসভা নিজের চাকরি খোয়ানোর জন্য কেউ ওই আইনের বিরুদ্ধে ভোট দেবে নাকি? হ্যাঁ ঠিক আছে, একমত আপনার সঙ্গে। আহমেদ, প্রধান উপদেষ্টা বলেছেন এই রিপোর্টগুলো যখন তার কাছে জমা দেওয়া হয়, তিনি বলেছেন এটি চার্টার আকারে থাকবে, যা প্রস্তাব করা হচ্ছে, এবং আগামী নির্বাচন এগুলোর উপরে ভিত্তি করেই হবে। নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা বসবেন এবং তার পরবর্তী নির্বাচনগুলো, উনি বলেছেন যে এটার উপর ভিত্তি করেই হবে। তিনি আশা করছেন পরবর্তী নির্বাচন তলে তো আর মানে করা দরকার, উনি একটা অর্ডিন্যান্স জারি করে করলেই তো পারতেন। তিনি আশাবাদের কথা বলেছেন, রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত্যে পৌঁছায়, আসলে ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব না। ঐক্যমতে পৌঁছাতে হলে তো ধরেন পলিটিক্যাল ডায়ালগ করতে হবে। আমরা তো এখনও তো পলিটিক্যাল ডায়ালগ তো দেখছি না। যে এই সংস্কার কমিশন যে করা হয়েছে, এগুলোও কিন্তু রাজনৈতিক দলের সাথে আলোচনা করে কিন্তু এই সংস্কার কমিশনগুলো করা হয়নি, এবং এই সংস্কার কমিশন যাদেরকে নিয়ে সংস্কার কমিশন করা হয়েছে তাদের গ্রহণযোগ্যতা কতটুকু সেটাও দেখতে হবে। এদের অনেকের আমাদের বাংলাদেশের প্রতি আনুগত্য আছে কিনা সেটাও কিন্তু দেখতে হবে। এখন আপনার যদি ডুয়াল সিটিজেনশিপ থাকে, আপনার ধরেন মানে যেমন এই যে সাংবিধানিক পদধারীর ক্ষেত্রে, সেখানে একটা আপনি যখন শপথ গ্রহণ করেন, সাংবিধানিক
পদধারিত সকলেই তো শপথের অধীন। শপথের সময় আপনাকে বলতে হয়েছিল আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস এবং আনুগত্য পোষণ করব। একটা লোক যদি দ্বৈত নাগরিক হয় তখন তো তাহলে ডিভিজিবল, এটা তো বিভাজিত হয়ে যাচ্ছে। তাহলে বাংলাদেশের প্রতি আনুগত্য কতটুকু? আমি একটু যুক্ত করে ওনার জন্য খুব যুক্ত করে দিই। ডুয়াল সিটিজেন আপনি গ্রহণ করতেছেন, বাট আপনি যদি, আমি অনেক দেশে, আমি কোনো দেশের নাম উল্লেখ করলাম না, অনেক দেশ আছে সেখানে আমি জানি সেখানে স্টেট বলে যে আই উইল ডিফেন্ড দ্য কনস্টিটিউশন অফ দ্য অমুক স্টেট, আমি আমার রাষ্ট্রের নিরাপদ, সেখানে কিন্তু ডুয়াল সিটিজেন তারা মাথায় আমেরিকা গ্রহণ করে না। আপনি আমেরিকার সংহতি, আমেরিকার নিরাপত্তা ইত্যাদি শপথ নিয়ে আমরা আমাদের একেবারে সময়। অনেক ধন্যবাদ ডক্টর আসাদুজ্জামান রিপন, ধন্যবাদ ইকতেদার আহমেদ, আপনাকেও ধন্যবাদ। আমাদের এখনই শেষ করতে হচ্ছে, কোনো উপায় নেই। ভালো, আপনাদের অনেক ধন্যবাদ। দর্শক, শেষ করছি, ভালো থাকুন, শুভরাত্রি।